এরপরে আসছে শক্তি সেট বা পাওয়ার সেটস। পাওয়ার সেট বলতে আসলে বোঝায় এই একটি সেটের কতগুলো উপসেট গঠন করা যায়। যেমন এতে আছে এম এবং এন। তাহলে আমরা জানি উপসেট নির্ণয়ের সূত্র অনুযায়ী 2 টু দি পাওয়ার n, যেখানে এখানে 2 আছে, 2 এর পাওয়ার হবে 2, ফলে আমরা মান পাবো 4। তাহলে এই এর আসলে 4টি উপসেট গঠন করা যাবে। কি কি আমরা একটু দেখে নেই। এম এর নিজে একটি এর উপসেট, তারপর একটি উপাদান নিয়ে এম নিয়ে একটি সেট, এন নিয়ে একটি সেট এবং একটি ফাঁকা সেট। তাহলে আমরা যদি শক্তি সেটের সংজ্ঞাটা দেখি, কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকেই ওই সেটের শক্তি সেট বলা হয়। তাহলে কোনো সেটের যতগুলো উপসেট গঠন করা যাবে সবগুলো নিয়ে গঠিত সেটটাই হবে আসলে শক্তি সেট। যদি আমরা উদাহরণ 10 দেখি, উদাহরণ 10 এ হচ্ছে ফাঁকা সেট, বি হচ্ছে ছোট হাতের এ, সি হচ্ছে ছোট হাতের এ এবং বি নিয়ে গঠিত সেট। তাহলে সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পাওয়ার অফ এ, এই যে এ সেটের যদি শক্তি সেট লিখি তাহলে এটাকে পড়া হয় পাওয়ার অফ এ। তাহলে এর তো একটি আছে উপসেট, তাহলে এটাকে আমরা এই যে 1 কে চাইলে আমরা 2 টু দি পাওয়ার 0, এর তো কোনো উপাদান নেই, ফলে এই যে পাওয়ার 0 বসছে। বি সেটের উপাদান আছে একটি, তাহলে এটি দিয়ে আমরা আসলে দুইটি উপসেট তৈরি করতে পারবো, এর নিজেই এর একটি উপসেট এবং ফাঁকা সেট। তাহলে এই যে 2 কে আমরা 2 এর পাওয়ার 1 লিখতে পারি। আবার সি যার উপাদান ছিল 2টি, সেটা দিয়ে আমরা এই যে টোটাল 4টা উপসেট তৈরি করতে পারছি। তাহলে 4 কে আমরা চাইলে 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। তাহলে এই যে কোন সেটের উপাদান সংখ্যা যত হবে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে এই যে 2 টু দি পাওয়ার n। এরপরে আসছে ক্রোমোজোড় বা অর্ডার্ড পেয়ার। ক্রোমোজোড়ের বিষয়টি যদি আমরা খুব সহজে বুঝতে চাই, আমরা এর সংজ্ঞাটাও দেখতে পারি। এক জোড়া উপাদানের মধ্যে কোনোটির প্রথম অবস্থানে আর কোনোটির দ্বিতীয় অবস্থানে থাকবে তার নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকেই ক্রোমোজোড় বলা হয়। তার মানে যদি এইভাবে সেট থাকে তাহলে এই সেটের এটা প্রথম অংশ, এটাও প্রথম অংশ, এই দুটা নিয়ে যদি সমান লেখা যায়, এই যে x = a, আর এটা দ্বিতীয় অংশ, এটাও দ্বিতীয় উপাদান, তাহলে এই y = b, এটা সমান হবে। যদি আমরা উদাহরণ 11 দেখি, উদাহরণ 11তে বলা হচ্ছে 2x + y, 3 = 6, x - y, xy এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্রোমোজোড় করি তাহলে এই যে এটা হচ্ছে প্রথম অংশ, তাহলে প্রথম অংশের মান হবে এই যে 6, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ, তাহলে এই যে দ্বিতীয় অংশ x - y এর মান হবে 3। তাহলে যদি আমরা এই যে ক্রোমোজোড়ের শর্ত মতে এই প্রথম অংশ দুটা এক করি তাহলে যে 2x + y = 6, আর পরের অংশ x - y = 3। তাহলে এই যে 1 আর 2 যদি আমরা এটা অপনয়ন পদ্ধতিতে করি, করে আমাদের এই x অথবা y এর মান বের করতে হবে। তাহলে এই যে যদি দুইটা যোগ করি তাহলে এই +y আর -y কাটা যায়, 2x আর x এ 3x হবে, যার মান আসবে এই যে 6 আর 3 তে 9, তাহলে যে 3x = 9, 3 ওই পাশে পাঠালে 9 কে 3 দিয়ে ভাগ করলে যে x = 3। আর যেহেতু আমাদের x এর মান বের হয়ে গেছে তাহলে এই দুটি সমীকরণের যে কোনো একটি সমীকরণে আমরা x এর মান দিলে আমাদের y এর মান বের হয়ে আসবে। তাহলে এই যে x এর মান 3, তাহলে আমরা যদি এখানে দেই 3 × 6, এটা ওই পাশে পাঠালে y এর মান আসবে 0। তাহলে আমরা x এর এবং y এর মান পেলাম 3, 0। আমাদের এর পরের টপিক কার্তেশীয় গুণজ, মানে গুণ করা। যেমন এই যে a b, এগুলো দেখার থেকে যদি আমরা একটি উদাহরণ দেখি তাহলে আমরা বিষয়টাকে আরো খুব ভালোভাবে বুঝতে পারবো। যেমন উদাহরণ 12তে বলা আছে আর এর মান বলা আছে p * q। তাহলে আর এর মান বের করার পর আমাদেরকে বলছে p এর সাথে r ক্রস করতে হবে বা কার্তেশীয় গুণজ করতে হবে, আবার আর এর সাথে q এর কার্তেশীয় গুণজ করতে হবে। তাহলে আমরা আগে আর এর মানটা বের করি। তাহলে p * q করলে এই যে আমরা মান পাচ্ছি 3। তাহলে p × r যদি আমরা করি তাহলে কার্তেশীয় গুণজের জন্য এই 3 আসলে এই 3টি উপাদানের সাথে যুক্ত হয়ে 3টি ভিন্ন সেট তৈরি করবে। এই 1, 3 এটা মিলে একটা সেট তৈরি করলো, 2, 3 এটা মিলে একটি সেট তৈরি করলো এবং 3, 3 এটা মিলে, এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। আবার যদি আমরা r × q করি তাহলে এই 3 এর সাথে যুক্ত হয়ে এই 3, 3, আবার এই 3 4 এর সাথে যুক্ত হয়ে 3, 4, এভাবে এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ, ক্রস করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের
আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।